আমি আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বিগত বছরগুলোতে যত সহিংসতার ঘটনা ঘটেছে ছাত্রলীগ কর্তৃক বা অন্য কোনো প্ল্যাটফর্ম কর্তৃক কোনো শিক্ষার্থীরা যদি কোনো শিক্ষকদের দ্বারা হয়রানির শিকার হয়, আমি সেসব কালপ্রিট যারা আছে, যারা অভিযুক্ত আছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব। চমক হিসেবে বলতে পারেন, আমার পক্ষ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেসব সরকারি স্থাপনা রয়েছে, যেগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির উপরে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি, আমার একটা চমক থাকবে যে এই অবৈধ স্থাপনাগুলো সরানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা এবং সেসব জায়গায় মেয়েদের হল নির্মাণের ব্যবস্থা করা। ডাকসুতে ছাত্রদল সহ আরো অনেক দল থাকা সত্ত্বেও আপনাদের প্যানেলকে কেন স্টুডেন্টরা ভোট দিবে? আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে শিবির যে প্যানেল দিয়েছে, এখানে যে যে ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছে বিগত বছরগুলোতে, তাদেরকে কিন্তু শিবির তাদেরকে নিয়ে প্যানেল দিয়েছে। তো সেই হিসেবে শিবিরের এক্ষেত্রে আমি মনে করি অন্যান্য দল থেকে এগিয়ে আছে। আর শিবিরের প্যানেলে শুধু শিবিরের লোকজনই আছে বিষয়টা এমন না, এখানে অন্যান্য প্ল্যাটফর্মে যারা হচ্ছে দক্ষতা স্বাক্ষর রেখেছে তাদেরকেও শিবির নিয়ে একটা জোট করেছে। তো সেক্ষেত্রে মনে করি শিক্ষার্থীরা এই বিষয়টা বিবেচনায় রাখবে যে যেহেতু যে যে সাইটে এক্সপার্টিস আছে সে সেক্ষেত্রে সে পদই দাঁড়াচ্ছে। যেমন আমার কথাই বলতে পারেন, আমি আইন বিভাগের একজন শিক্ষার্থী। আমি 2020-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে প্রথম ছিলাম। তারপর থেকে বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন বিষয়ক বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ল অ্যান্ড রাইটস সোসাইটির সদস্য সচিব হিসেবে আছি। এবং রিসেন্টলি একটি আন্তর্জাতিক মুড কোর্ট কম্পিটিশন, আমি ভিয়েনায় সরাসরি ঢাকা ইউনিভার্সিটির হয়ে ফার্স্ট বাংলাদেশি টিম হিসেবে আমরা সেখানে অংশগ্রহণ করেছি। সেখানে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে পরিচিতি লাভ করেছি। তো আমি মনে করি শিবির আমাকে বাছাই করেছে এই প্ল্যাটফর্মের জন্য জাস্ট আমি শিবির করি সেই হিসেবে না, সে আমাকে বাছাই করেছে। আমি আইন ও মানবাধিকার নিয়ে কাজ করতেছি, আন্তর্জাতিক অঙ্গনে আমার হচ্ছে একটা লিয়াজও আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইন ও মানবাধিকার বিষয়ক যত ধরনের সহযোগিতা প্রয়োজন তাদেরকে সহযোগিতা করে তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে পারবো বলে আশাবাদী। আর সেক্ষেত্রে আরেকটা এক্সেপশনাল থাকতে পারে যে আমরা বিগত বছরগুলোতে বিশেষ করে ছাত্রলীগের সময় দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন জন হয়রানির শিকার হয়েছে, অনেকে টর্চার্ড হয়েছেন। আমরা প্ল্যান করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে, কিন্তু তাদের কারো বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মামলা বা ভুক্তভোগীদের বিচার পাইয়ে দেওয়া বা অভিযুক্ত যারা আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। তো আমি আইন ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বিগত বছরগুলোতে যত সহিংসতার ঘটনা ঘটেছে ছাত্রলীগ কর্তৃক বা অন্য কোনো প্ল্যাটফর্ম কর্তৃক কোনো শিক্ষার্থীরা যদি কোনো শিক্ষকদের দ্বারা হয়রানির শিকার হয়, আমি সেসব কালপ্রিট যারা আছে, যারা অভিযুক্ত আছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব। আমরা যেহেতু 5ই আগস্ট পরবর্তী একটা সময়ের ভিতরে আছি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাদের আবাসন ব্যবস্থা নিয়ে কাজ করার প্ল্যান উদ্যোগ গ্রহণ করেছি। বিশেষ করে মেয়েদের যে সংকটটা, নতুন চমক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনারা দেখেছেন যে মেয়েদের হলগুলো ক্যাম্পাসের বাইরে, তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। তো চমক হিসেবে বলতে পারেন, আমার পক্ষ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেসব সরকারি স্থাপনা রয়েছে, যেগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির উপরে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি, আমার একটা চমক থাকবে যে এই অবৈধ স্থাপনাগুলো সরানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা এবং সেসব জায়গায় মেয়েদের হল নির্মাণের ব্যবস্থা করা। এখানে একটা আদর্শিক দ্বন্দ্ব আছে, যে আদর্শিক বিষয়গুলো হচ্ছে কি ইসলামোফোবিয়া যেগুলো হচ্ছে ছড়ানো হয়, যে এই বিষয়ে হিজাবোফোবিয়া এখনো সমাজে বিস্তৃত রয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গাতে আপনি টাঙানো আছে, কোথাও কিছু হলো না, চারুকলা অনুষদে এই জিনিসটা হওয়ার এটা মানে আসলে রিজাল্টই এটা, বা ওরা এটা বুঝাই যায় যে হচ্ছে ওখানে এখন ইসলামোফোবিয়া হিজাবোফোবিয়া এই বিষয়গুলো হচ্ছে খুবই চরম আকারে ওখানে ওরা লালন করে বা ধারণ করে। তো এই ক্ষেত্রে আমাদের তামান্না আপুকে কি করা হয়েছে, উপরে দুটো শিং এবং নিচে ইয়া দিয়ে হচ্ছে ওনাকে একটা ডেভিল বানানো হয়েছে। হিজাব ওরা কিন্তু অন্য কাউকে করে নেয় বা আমাদের অন্যান্য আপুদেরকে করে নেয়, কিন্তু হিজাব যার উপর আছে সেখানেই হচ্ছে এই জিনিসটা চালিয়েছে। তো সমাজের এইসব হিজাবফোবিয়া, ইসলামোফোবিয়া এগুলো এখন শিক্ষার্থী হচ্ছে শিক্ষার্থীরা এগুলাকে ওইভাবে দেখে না যেভাবে হচ্ছে তারা দেখে, যেভাবে তারা ইসলামোফোবিয়া ছড়ানোর চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাথে থাকবে, আমরা সেই আশাই করি। মানে আমাদের যে বিষয় আর কি, আমরা আসলে আদর্শিক রাজনীতি করি, আমরা আসলে কখনোই যে চরম রাজনৈতিক প্রতিহিংসা এইসবগুলো আমরা মেনটেন করি না বা আমরা কখনো করি না। আপনি 5 আগস্টের পর থেকেও যদি দেখেন, আমাদের এইসব সহিংসতা, রাজনৈতিক সহিংসতা কোথাও হয়নি। তো সেক্ষেত্রে আমরা আদর্শ দিয়ে হচ্ছে আমাদের এই জায়গাগুলোকে আমরা ফেস করব।
এখনো পর্যন্ত এই ঘটনা ঘটার পর থেকে আমাদের পক্ষ থেকে চরমপন্থী কোনো ধরনের কোনো কিছু ঘটে নাই, কারণ আমরা সেই রাজনীতি কখনোই করি না। আমরা আদর্শ দিয়ে কাজ করব। আমরা প্রশাসনকে আহ্বান জানাই যে আপনারা হচ্ছে যারা এগুলো করেছে তাদেরকে আপনারা সিসি ক্যামেরা বা হচ্ছে প্রত্যেকের ক্যামেরার মধ্যে এগুলো আছে, ফুটেজ আছে তাদের, তাদের ব্যাপারে হচ্ছে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, তাদের ব্যাপারে কার্যকরী ভূমিকা আপনারা পালন করবেন। আর এই বিষয়গুলোতে আমরা সবসময় আদর্শিক জায়গা থেকে আমরা আদর্শ দিয়ে হচ্ছে এটাকে আহ লড়াই করব এবং আদর্শ দিয়ে হচ্ছে তাদেরকে প্রতিহত করব। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে আমরা সবার পক্ষ থেকে আমরা চাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জন্য দোয়া, এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট হচ্ছে এবার জয়ী হয় রাখতে। আমরা প্রচারণা চালাচ্ছি, শিক্ষার্থী সারা ভালো পাচ্ছি। যেমন আজকে আমরা হচ্ছে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেখানে আইলেট বলে, আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী যেভাবে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে আগ্রহের সাথে আমাদের কথা বলেছে, আন্তরিকতা দেখিয়েছে, তারা আমাদেরকে তাদের বিভিন্ন যে বিষয়গুলো আছে তারা ফেস করছে, যে এখান থেকে তারা পরিবহনের সুযোগটা পাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওখান পর্যন্ত যেতে বিভিন্ন জ্যাম, তারপর বিভিন্ন বাস নেই, তাদের পরিবহনের যে অসুবিধা, আবাসনের যে বিষয়গুলা, এবং হেলথ হাইজিন মেনটেন করা হচ্ছে না, তারপর তাদের একটা পকেট গেট তৈরি নাই বা একটা মেইন গেট তৈরি নেই, এই যে বিষয়গুলো তারা আমাদের সামনে তুলে ধরেছে। তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে চেষ্টা করছে জানার জন্য, বলার জন্য, এবং তারা চেষ্টা করতেছে যে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আমরা যখন তাদের বিভিন্ন রুমগুলোতে গিয়েছি তখন তারা আমাদেরকে বলেছে যে এইখানে আবাসনের যে বিষয়গুলো, হাইজিন গুলো যেন মেনটেন করা হয়। প্রত্যেকে আমাদের কাছে অনেক তাদের চাওয়া পাওয়া জানিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে হচ্ছে তাদের সবার স্বতঃস্ফূর্ত হচ্ছে অংশগ্রহণ দেখতে পাচ্ছি, এবং তাদের চাওয়া পাওয়া গুলাকে তারা আমাদের সাথে আন্তরিকভাবে হচ্ছে বলার চেষ্টা করছে। আসলে বাধার কথা কি বলবো, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যেই নির্দেশনা দেওয়া হয়েছে বা নীতিমালাতে আসছে যে আমরা 26 তারিখ থেকে সবাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সহ যারা আমরা ডাকসু নিয়ে কাজ করছি, ডাকসুতে বিভিন্ন প্যানেল দিয়েছে, স্বতন্ত্র থেকে তারপর বাকশাস থেকে সব জায়গা থেকে সবাই হচ্ছে তারা লেভেল প্লেইং ফিল্ডে হচ্ছে কাজ করবে, যেখানে তারা কি করবে, সবাই সবার মতো করে রাজনৈতিক চর্চা করবে, এবং তারা যে বিষয়গুলো ডাকসু নিয়ে কাজ করবে। সেক্ষেত্রে কি হয়েছে, প্রথম দিনই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে আমরা আহ আমাদের যেই প্যানেলের যেই পোস্টার বা হচ্ছে বিষয়গুলো আমরা টাঙিয়েছি, তখনই আমরা সর্বপ্রথম হচ্ছে বাধার সম্মুখীন হয়েছি আমরা চারুকলা অনুষদে আমাদের যে ব্যানারটা আছে, যে এটা আছে, সবগুলো হচ্ছে ফেলে দেওয়া হয়েছে, এবং সেখানে প্রত্যেকটা ছবি আমাদের সাদিক ভাই বলেন, ফরহাদ ভাই বলেন, মুহি ভাই বলেন, এবং আমি নিজে আমাকে বলেন, এবং আমাদের বোনদেরকে বলেন, প্রত্যেককে হচ্ছে তাদের আকৃতিকে হচ্ছে বিকৃত করা হয়েছে। সাদিক ভাইকে বানানো হয়েছে জোকার, মুহি ভাইকে বানানো হয়েছে একটা ভিলেনের মতো, তারপর ফরহাদ ভাইকে বানানো হয়েছে ডেভিল, আর আমাকে বানানো হয়েছে, যেমন আমি প্রথমে ভেবেছিলাম যে আমাকে হয়তোবা কোনো একটা ডাকু বা এরকম কিছু বানানো হয়েছে, পরবর্তীতে বুঝতে পারলাম যে না, আসলে এরকম না। জুলাই অভ্যুত্থানে আমরা যে ভাইটি আমাদের চোখ হারিয়েছেন, আমাদের বিজয় একাত্তর হলের আমাদের খান জসিম ভাই, উনাকে নিয়ে হচ্ছে উনার যেই এক চোখ উনি হারিয়েছেন, ওই চোখটা আমার উপর, চশমাটা আমার উপর বসিয়ে আমাকে মকিং করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, এটা খুবই দৃষ্টিকটু, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে ওদের কাছ থেকে এইসব কার্যকলাপ কখনোই আশা করিনি, বা আমরা আশা করিনি কখনোই। হ্যাঁ, পরবর্তীতে বিষয়গুলোর জন্য তারা এখনো ক্ষমাও চায়নি, এখনো প্রশাসনের কাছ থেকে আমরা হচ্ছে সেরকম দিক নির্দেশনা হয়তো দিয়েছেন, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে সেরকম অ্যাক্টিভ রোল দেখিনি। তো আমরা চেষ্টা করব যে হচ্ছে সবাই লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছেন সেই বিষয়গুলো যেন হচ্ছে আমরা সবার কাছ থেকে দেখি, এবং সবাই এই বিষয়টা মেনটেন করে একটা ডাকসুকে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। আপনি এতগুলো প্যানেল থাকতে শিবিরের প্যানেলকে কেন বেছে নিলেন? এই প্রশ্নের উত্তর আমি অনেক আগে দিয়েছি, যেহেতু আমার সাথে অনেক প্যানেলের সাথে কথা হয়েছে, তারা আমাকে বলেছে, সবকিছু প্রপোজাল দিয়েছে, এবং আমি তাদের সাথে আলোচনা করেছি। তো যেখানে আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীদের কল্যাণের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমি যাদের সাথে ভালো মতো কাজ করতে পারবো, আমি তাদের সাথে এসেছি। খুব সিম্পল একটা আনসার, ঠিক ঘুরে পিছিয়ে আনসার দেওয়ার মতো আমি মনে করি না যে এত ঘুরে পিছিয়ে আনসার দেওয়া দরকার। কারণ পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ভাবছে আমাকে, যে একটা এথনিক কমিউনিটি থেকে উঠে আসা, আমি সেভাবে ভাবছি না। আমি ভাবছি শিক্ষার্থীর অবস্থা থেকে। আমি 8-10 জনের মতো একজন স্টুডেন্ট, সে তো আমি আমার যারা আমার ফ্রেন্ডস আছে, আমার ব্যাচমেট আছে, আমার সিনিয়র যারা আছে, আমার জুনিয়র যারা আছে, সবার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমি কাজ করতে পারি। দ্যাটস ইট। আমার নিজের সেই ক্যাপাবিলিটি আছে, সেটা আমি জানি। সো why not? ইয়ার ঢাবিতে তো অনেকগুলো প্যানেল দাঁড়িয়েছে, ওই সমস্ত প্যানেল বাদ রেখে আপনাদের প্যানেল মানে শিবিরের প্যানেলকে কেন স্টুডেন্টরা ভোট দিবে? কি চমক নিয়ে আসতেছে যে আপনাদেরকে ভোট দেওয়াই লাগবে স্টুডেন্টদেরকে?
আপনারা বলছেন বাড়তি কিছু ইউনিক কিছু, দেখেন আমাদের তো আসলে বেসিক্যালি বেসিক নিডস গুলো দরকার। আমি তো বলতে পারি না যে আপনাদেরকে আমরা বাসের পরিবর্তে প্লেন দিতে পারবো, এরকম ইউনিক কিছু তো আমরা দিতে পারবো না, তাই না? কিন্তু আমরা একদম ডিপ জায়গায় যাচ্ছি, যে যে প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেম গুলোর একদম ডিরেক্ট আমরা বেসে যাচ্ছি। এখন নারীদের ভোট এখানে যেটা আছে, অনেকে অনেক প্রার্থী কিন্তু এটাকে জাস্ট ভোট ব্যাংক হিসেবে মনে করছে, নারীদেরকে অন্য প্রজাতির মানুষ হিসেবে মনে করছে। কিন্তু আমার কাছে শুধুমাত্র নারী এবং পুরুষ এই ক্ষেত্রে সমান। আমি সেইভাবে বাইনারির ক্ষেত্রে আমি যাব না। কিন্তু কথা হচ্ছে যে জায়গায় কিছু আপনার মার্জিনালাইজ করার বিষয় আছে এবং ডিসক্রিমিনেশন বিষয় আছে, সেই জায়গায় অবশ্যই আমরা কাজ করব। কিন্তু এই জায়গায় আমরা আলাদা করে নারী নারী এইভাবে আমরা নারীদেরকে এই দিতে হবে ওই দিতে হবে শুধুমাত্র নারী ভোটটাকে লাঘব করার জন্য, তাদের ভোটটাকে আমরা পাওয়ার জন্য, এইভাবে না। কিন্তু আমরা মন থেকে কাজ করব, মন থেকে কাজ করতে চাচ্ছি এবং মন থেকে আমরা সামনে কাজ করব। এবং সেই জায়গা থেকে আমরা বেশ কিছু জিনিস আমরা আনবো, সেটা হচ্ছে আর্থিক যে লেনদেনগুলো হবে সেগুলোর একটা স্বচ্ছতা। কারণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর একটা বড় সংখ্যক একটা বাজেট কিন্তু আসে। সেই জায়গা থেকে অনেক প্রার্থী হয়তো বা অনেকে হয়তো দাঁড়াতে পারে এরকম মন মানসিকতা নিয়ে সেই টাকা নয় ছয়ের বিষয়টা। সেই জায়গা থেকে আপনারা হয়তোবা জানেন যে আমাদের যে প্যানেল, এই জায়গায় তাদের দলীয় যে অবস্থান আছে সেই দলীয় অবস্থান থেকে তারা কিন্তু আর্থিক ভাবে কেলেঙ্কারি কোনোদিন আপনি দেখাতে পারবেন না। আপনি অনেক কিছু দেখাতে পারেন কিন্তু আপনি আর্থিক কেলেঙ্কারি, অন্তত সেটা সাদিক ভাই হোক, ফরহাদ ভাই হোক, তাদের কাছে আপনি দেখাতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা টাকা নয় ছয় হওয়া, অর্থ কেলেঙ্কারি এই অভিযোগগুলো থাকবে না। আমরা অবশ্যই আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা কাজ করব, এটা আমরা এনশিওর করতে পারি। অন্য কিছু অন্য কিছুর অনেক অনেক বাধা থাকতে পারে, কিন্তু অর্থ কেলেঙ্কারির বিষয়ে আমরা সিউরিটি দিতে পারি। আপনাদেরকে সন্ত্রাসী বলা হয় না, চাঁদাবাজ বলা হয় না, বা বদমাইশ বলা হয় না, কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। এই কাজটা কেন করা হচ্ছে? বিভিন্ন ধরনের ট্যাগটা কেমন সেটা যদি আমি জানতে পারি তাহলে আরো আনসার। 71 সালের ট্যাগ বা অমুক ট্যাগ, মুক্তিযোদ্ধার পছন্দ করে না, এই করে না, সেই করে না, এটা মানে আপনাদের তো চরিত্রের কোনো হনন করতে পারতেছে না, তাহলে এই ট্যাগটা কেন দেওয়া হচ্ছে? দেখুন, আমি কিন্তু ছাত্র শিবিরকে নিজেও ক্রিটিক করেছি, কিন্তু সেই ক্রিটিকটা করতে হবে একদম বোল্ড একটা জায়গা থেকে। আমি সবসময় যখন আমার ছাত্র শিবিরের কোনো নেতার সাথে দেখা হয়, কথা হয়, আমি নিজে একদম সমালোচক হিসেবে সমালোচনা করি। কিন্তু সেই সমালোচনা হতে হবে আপনার একদম লজিক্যাল, একদম আপনার রেশনাল। আমি শুধুমাত্র যখন একাত্তর একাত্তর না আমি নিজে বলেছি, তাই না? তো সেই জায়গা থেকে শুধুমাত্র যখন আপনার ৭১-কে নিয়েই যদি কথা হয় তাহলে বুঝতে হবে তাদের আসলে অ্যালার্জিটা সমালোচনায় না, তাদের অ্যালার্জিটা আপনার ছাত্র শিবিরকে নিয়েই। এখন ছাত্র শিবির আমি মুখপাত্র না, সো আমি সেই জায়গা থেকে ছাত্র শিবিরকে নিয়ে আমি আহ মানে তার পক্ষেই কথা বলতে হবে এমনও না। আমি নিজে যদি দেখি যে এখানে ছাত্র শিবির ছাত্রলীগের মতো হয়ে যাচ্ছে, আমি যদি দেখি ছাত্র শিবির তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে, আমি নিজেও কথা বলি। তো কথাটা হতে হবে রেশনাল এবং লজিক্যাল। দেখুন, যাদের জয় সুনিশ্চিত তাদের পেছনে মানুষ লেগে থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং আমরা দেখেছি সেখানে আমাদের বিভিন্ন প্যানেলের যারা মেম্বার আছেন তাদেরকে তাদের ছবি বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে। তো আমরা সেটা নিন্দা অবশ্যই জানিয়েছি, কিন্তু আমরা মনে মনে খুব খুশি, কারণ আমরা তাদের প্রতি জেলাস না, তারা আমাদের প্রতি জেলাস। তো সেই জায়গা থেকে যাদের বিকৃত মানসিকতা তারা অবশ্যই ছবি বিকৃত করবে, এটাই স্বাভাবিক। এবং যাদের যাদের মানসিকতা সুন্দর, তারা সুন্দর ছবি আরো সুন্দর করবে, এটাই স্বাভাবিক। সো বিকৃত মানসিকতার মানুষের থেকে আমরা বিকৃত কিছুই আশা করব, এটি কি স্বাভাবিক নয়? আচ্ছা, স্বাধীন বাংলাদেশে এই কাজ করেছে, আপনি প্রশাসনের কাছে কি ব্যবস্থা আশা করতেছেন তাদের বিপক্ষে? দেখুন, আমরা দেখছি অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছে, আমরা সেই দিকে খুব একটা বেশি আমরা প্রশাসনের মনোযোগ দেখছি না। আমাদের যারা নারী প্রার্থী আছেন সেটা যে কোনো প্যানেলে হোক, তারা কিন্তু বিভিন্নভাবে আপনার স্টার্ট শেমিং থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। তো প্রশাসনের উচিত ছিল এগুলোতে একদম আপনার একটা বোল্ড একটা জায়গায় যাওয়া এবং সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া, কিন্তু প্রশাসন এই ক্ষেত্রে একদম নিষ্ঠুর বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে আমরা লেভেল প্লেইং যে ফিল্ডের কথা বলছি, সেটা কতটুকু নিশ্চয়তা তারা দিতে পারে, আমরা সেগুলো নিয়ে আমরা সন্দিহান।